হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। সচরাচর আমি এখন কন্ট্রোভার্সি থেকে দূরেই থাকি এবং আমি চেষ্টা করি এইগুলোতে নিজেকে না জড়ানোর। বাট কিছু কিছু সময় এমন ঘটনা আমাদের চোখের সামনে আসে যেগুলো নিয়ে কথা না বললে মনে হয় একটা অন্যায় করছি, এবং তখন এই কথাগুলো বলতে হয়। যে কন্ট্রোভার্সি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে বাংলা ডান্সের একটা পারফরমেন্স, চণ্ডালিকার একটা একটা দৃশ্যের একটা রূপান্তর এবং সেখানে হিন্দি গানের প্রয়োগ। রবীন্দ্র এই যে নৃত্যনাট্য, এর একটা আলাদা ভ্যালু আছে। আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি, তাকে কেউ বিশ্বকবি ভাবে, কেউ মহান লেখক ভাবেন, কেউ হয়তো তাকে গুরুদেব বলে। তো তার প্রত্যেকটার কথার একটা রিজন আছে, কারণ তিনি সেই সময়ে এই চণ্ডালিকা লিখেছেন বা এরকম আরও অনেক নৃত্যনাট্য লিখেছেন, যেগুলোতে না আন্ডারটোনে তিনি কোনো কথাবার্তা বলতে চাননি। সমাজের যে একটা কোণ ছিল, যে এই যে জাতি প্রথা, সেটার বিরুদ্ধে তিনি এরকম সাবলীল তার একটা গানের নাট্যরূপ, এবং এটা করাটাও যতটা টাফ ছিল, আজকে আমাদের বাঙালি হিসাবে সেটা রক্ষা করাটা আরও বেশি চ্যালেঞ্জের। আমি বারবার এই কথাটা বলি যে সাউথে আপনারা যদি চলে যান, দেখবেন তারা তাদের কালচার হেরিটেজ সম্পর্কে কতটা সচেতন। কোনো কারণ ছাড়া একটা জিনিসকে কেন আমি চেঞ্জ করব? যে থিমটা তারা প্রেজেন্ট করতে চাইছিল এই মঞ্চে বা মঞ্চস্থ করতে চাইছিল, অরিজিনাল গানটাকেই যদি তারা ইউজ করতো, তাতে কি এমন ঘটনা ঘটে যেত যেটা এই টেলিভিশনে বা টিভির পর্দায় দেখা যেত না? আমরা তো বাঙালি হিসাবে প্রত্যেকে এনরিচড হতাম, আমরা তো আরও সেটা নিয়ে গর্ববোধ করতাম। এবং মঞ্চে কে বসে আছেন মমতা শঙ্কর, যার একটা পারফরমেন্সও এই এপিসোডে আছে। কি সাবলীল, কি স্নিগ্ধ তিনি। এবং তাকে অনেক সময় আমরা ক্রিটিসাইজ করেছি, অনেক ঘটনাই করেছি, হয়তো ইন ফিউচারেও করব। কিন্তু তার যে লাইভ যেটা দেখলাম, সেটা দেখে আমি জাস্ট ছিটকে গেছি যে তার বক্তব্যটুকুও হয়তো এডিট করে দেওয়া হয়েছে, কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরকম নোংরা পারফরমেন্স এবং এই যে একটা সব কিছুকে ডমিনেট করার চেষ্টা, তার এক্সাম্পল এবং তার হচ্ছে প্রকাশ এই রিয়েলিটি শোগুলো। এর আগেও জি বাংলাতেই একটা শো হতো বা হয়, যে সারেগামাপা, সেখানেও একটা এপিসোড হয়েছিল যেখানে বেনি মাধব, যাই হোক, সেটা নিয়ে অনেকে হয়তো সেটাকে সমর্থন করেছিল। আমার ভালো লাগেনি, ফেসবুকে লেখালেখি করেছিলাম, তখন ভিডিও করিনি। তো এত বিরক্তিকর এই এপিসোডগুলো, শুনে দেখে চোখ কান থেকে রক্ত বেরোয়। আজকে যে ঘটনাটা এখানে দেখানো হয়েছে এই বাংলা ডান্সে, সেখানে থিমটাকে কতজনের কাছে নিয়ে যাওয়া হয়েছে, বক্তব্যটাকে কতজনের কাছে নিয়ে যাওয়া হয়েছে, সেটা বুঝতে হবে। তারও আগে বলি, এই জি বাংলায় যে শোটা হয় সারেগামাপা বা বাংলা ডান্স, কোনোটাই আমার কোনোকাল দেখা হয় না। যদিও এর যদি আমি মাদার শোগুলোর কথা বলি, যেটা জি টিভিতে হতো, সেখানে এই যে জি সারেগামাপা, এটা একটা লেজেন্ডারি শো। সেখানে কে না এসেছে। পরে যখন তার লিটল চ্যাম্প শুরু হয়েছে, আমরা তখন ছোট ছিলাম, তখন এত রিয়েলিটি শো এর রমরমা ছিল না। ওগুলো হচ্ছে লেজেন্ডারি শো এবং আমরা প্রত্যেকেই দেখেছি। যখন ওই যে সারেগামাপা, লিটল চ্যাম্প, সেখানে আলকে আগ্নিক, সেখানে সঞ্চিতা, বাংলা থেকে একটা আলাদা ছিল, ভোট দেওয়া 5 টাকা 3 টাকা দিয়ে, অনেক যখন গেছিল 3 টাকা দিয়ে ভোট দেওয়া, এগুলো আমরা প্রত্যেকে করেছি। আমরা ছোটবেলায় এই রিয়েলিটি শোগুলোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। এবং পরে যখন ইন্ডিয়া ডান্স এলো, যেখানে রেমো, গীতা, টেরেন্স এই শোটাকে নিয়ে এলেন, এবং অবশ্যই মহাগুরু হিসাবে আমাদের সবার গর্ব করার লোক মিঠুন দাস এই শোতে মহাগুরু হলেন। তো আমরা সেই শোটাকেও এনজয় করেছি প্রথম দিকের, এবং পরেও সেই শোগুলো আস্তে আস্তে মান কমেছে এবং বাংলায় তার একটা বাঙালি ভার্সন এসছে, যেখানে অন্যান্য জায়গাতেও এসছে। তামিলে সারেগামাপা আছে, মালায়ালাম সারেগামাপা আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হয়। তো দেখুন, সেটা মোদ্দা কথা না। মোদ্দা কথা হচ্ছে বাংলায় এই জিনিসটাকে না একটা বিক্রি করার প্রথম থেকেই প্রবণতা দেখা গেছে, এবং তার ফলেই এই মানসিকতা। এবং চণ্ডালিকা নিয়ে যদি এই জিনিসটা না ঘটতো, আমি সত্যি বলতে কথা বলতাম না। চণ্ডালিকা আমার রক্তে মিশে আছে। আজ হয়তো খুব কম বাঙালি আছে যারা চণ্ডালিকা একবার হয়তো মঞ্চস্থ হতে দেখেনি, বা তার গান কিছু শোনেনি, বা এখন তো ইউটিউবের যুগ, অনেক ভ্যারাইটি বা অনেক ভার্সন আছে, অনেকের দ্বারা হয়তো চণ্ডালিকা হয়েছে, সেগুলো ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, সেগুলো দেখবেন। এবং আমার মনে হয় যারা দেখেনি এবং এই ভিডিওটা দেখছে, তাদের জন্য আমি এই পুরো জিনিসটাকে না একবার রিক্রিয়েট করতে চাই। এটা আমার মন থেকে আজকে ইচ্ছা হলো যে এটা খুব দরকার,
যে কোন পরিপ্রেক্ষিতে এই জিনিসটাকে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং কেন এটা মঞ্চস্থ হয়েছিল, কি পরিস্থিতি ছিল চণ্ডালিকার, এবং তার সাথে যে ঘটেছিল তার ফলে যখন জলদাও আমায় জলদাও এই ভার্সনটা এলো তার মধ্যে কি চেঞ্জেস হলো। চণ্ডালিকা একটা গ্রামের মেয়ে যে রাজার দাসী বা দাস এই ক্যাটাগরিতে পড়ে, কিন্তু সে মনে করে বা তাকে মনে করানো হয় তার আশেপাশের লোকেদের দ্বারা যে সে অস্পৃশ্য, তাকে ছোঁয়াও মানে একটা অপরাধ। যখন নববসন্তের গান দিয়ে এই চণ্ডালিকার নৃত্যনাট্য শুরু হয়, তারপরে যখন এন্ট্রি হয় দোয়াই আওয়ালার, কঙ্কন নদীর ধারে ভোরবেলা নিয়ে যায় তারে, এবং যখন চণ্ডালিকা আসছে দই নিতে তখন পাশের লোকজন বলছে ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ঝি, নষ্ট হবে যে দই, সে কথা জানো নাকি। আসছে চুড়িওয়ালা চুড়ি বিক্রি করতে, আমার কথা শোনো হাতে লহ পরে যারে রাখিতে চাহো ধরে, কিন্তু সেই চুড়িওয়ালা পর্যন্ত এই চণ্ডালিকাকে চুড়ি বিক্রি করছে না। ফলে চণ্ডালিকা এত অপমানিত হওয়ার পর তার মাকে গিয়ে কোশ্চেন করছে, জন্ম কেন মোরে দিলি, মা হয়ে এই অভিশাপ আমাকে কেন দিলি। এই বলে মাকে সেই কথা বলছে, সে মনে করছে যে তার জন্মটাই বৃথা। ওদিকে মা বলছে, ভাবছে যে তার মেয়ে কিছু করে না। রৌদ্র হয়েছে অতি তীক্ষ্ণ, তো রাঙিনা হয়নি যে নিকোনো, তোলা হলো না জল পারা হলো না ফল, ছাগল কখন তুই চড়াবি, রাজবাড়িতে ওই বাজে ঘন্টা ঢং ঢং ঢং। এরপরে যখন চণ্ডালিকা বলছে যে কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যা, কেন তাকে জন্ম দেওয়া হয়েছে সেই নিয়ে কোশ্চেন করছে এবং তার মা তাকে ফেলে চলে যাচ্ছে। এমত একটা পরিস্থিতি যখন একটা মেয়ে বুঝছে যে তার জীবনে এটা একটা পাপ, তার জন্ম বৃথা, তার জন্মটা একটা অভিশাপ, তখন আগমন ঘটছে এরকম একটা মহাপুরুষের। কি জন্য? জলছে। এবং এই চণ্ডালিনীর মাথায় এতটাই এই জিনিসটা ভর করে আছে যে সে বলছে, ক্ষমা করো প্রভু ক্ষমা করো মোরে, আমি চণ্ডালের কন্যা, মোর কূপের বাড়ি অসুচি, আমি চণ্ডালের কন্যা, তোমারে দেব জল হেন পুণ্যের আমি নহি অধিকারিণী, আমি চণ্ডালের কন্যা। এবং এই রকম পরিস্থিতির পর সেই মহাপুরুষ তাকে বোঝাচ্ছে যে মানব আমি সেই মানব তুমি কন্যা, জল দাও আমায় জল দাও। এবং এরপরে তিনি জল দিচ্ছেন। সেই মেয়েটা বুঝতে পারছে যে না, তার জীবন অভিশাপ নয়, সেও অন্য মানুষের মতো মানুষ, তার দেহ সেম রক্ত বইছে। তারপরে যখন তার মা আসছে জিজ্ঞেস করছে কি তার হয়েছে, সে তখন বলছে যে কেউ তার কাছে জল চেয়েছে, শুধুমাত্র জল চেয়েছে। ভাবুন, সেই সমাজে জল দেওয়াটাও একটা অপরাধ। নিজের জাতির থেকে অন্য কেউ জাতি যদি জল নিত, যদি তার ছায়া পর্যন্ত মারাতো, তাকে মারা হতো। এবং এখনো আমাদের সমাজে কিছু কিছু জায়গায় এই সমস্ত জিনিস এক্সিস্ট করে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। সেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত দিন আগে লিখে গেছেন। মা জিজ্ঞেস করছে তাকে, কে বলেছে তোকে জল দাও, সে কি তোর আপন জাতের কেউ? এবং তখন চণ্ডালিকা বলছে, হ্যাঁ গো মা, সেই কথাই তো বলে গেলেন তিনি, তিনি আমার আপন জাতের লোক। আমি চণ্ডালিনী, সে যে মিথ্যা, সে যে মিথ্যা, সে যে দারুণ মিথ্যা। শ্রাবণের কালো যে মেঘ, যদি তারে নাম দাও চণ্ডাল, তা বলে কি জাত ঘুচিবে তার, অসুচি হবে কি তার জল? তিনি বলে গেলেন, নিজের নিন্দে করো না, মানবের বংশ তোমার, মানবের রক্ত তোমার নারীতে। ছিছিমা, মিথ্যে নিন্দে রটাসনে নিজের, সে যে পাপ। রাজার বংশে দাসী জন্মায় অসংখ্য, আমি সে দাসী নই। নিজের বংশে চণ্ডাল কত আছে, আমি নই চণ্ডালী। কি দারুণ দারুণ লাইন ভাবুন, প্রত্যেকটা লাইনের ডেপথ ভাবুন, প্রত্যেকটা লাইনের ইনার মিনিং ভাবুন। কোনো আন্ডারটোন নেই, একদম ডাইরেক্ট, কিন্তু কি সুন্দরভাবে জিনিসটাকে এলাবোরেট করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
এই রকম একটা সাবজেক্ট, এরকম একটা চিরকাল মনে রাখার মতো, যেটা নিয়ে আমাদের গর্ব করা উচিত, যে লাইন্সগুলো নিয়ে, যে সিচুয়েশনটা নিয়ে, সেটার আমরা এরকম ছেলে খেলা দেখছি। এবং তার থেকেও বড় কথা, একজন প্রতিভাবান শিল্পী যিনি ওই মঞ্চে গেছেন, সেখানে তাকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, রাদার সে যদি কিছু বলছো সেটা কেটে বাদ দেওয়া হয়েছে, তাকে লাইভ করতে হচ্ছে এসব বিষয় নিয়ে। এবং সেখানে যারা জাজ প্যানেলে আছে, আমি ছেড়েই দিলাম, সেসব নিয়ে আর ডিসকাশন করতেই চাই না, জিনিসটা আরও খারাপের দিকে যাবে এবং সেটা আমি করতেও চাইছি না। তাই আমি শুধু এটাই বলবো যে যেখানে মমতা শঙ্কর আছেন যে মঞ্চে, তার সামনে যে জিনিসটা মঞ্চস্থ হচ্ছে, যেখানে মিঠুন চক্রবর্তী আছেন, তাদের শুধু নামগুলো এনক্যাশমেন্ট করে, তাদের শুধু ফেস ভ্যালুটাকে ইউজ করার জন্য একটা রিয়েলিটি শোয়ে যে কোনো জিনিসের ডেপথ না বুঝে, সেই জিনিসটা কেন তৈরি হয়েছে সেটা না বুঝে সেটাকে বিকৃত করা হচ্ছে পাপ। আমি যদি জানছি তাহলে কখনো সেই ভুলটা করব না, এই জিনিসটাকে কলুষিত হতে দেবো না। যাই হোক, এটা নিয়ে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড, তাই আমি হয়তো এতগুলো কথা বললাম, পুরো জিনিসটাকে একটু এলাবোরেট করার চেষ্টা করলাম। আমি চাইবো জি বাংলা যেন এরকম জিনিসপত্র আর না করে, বাকিটা তো তাদের ডিসিশন, মানুষজন কি ভাবছে তাদের ডিসিশন। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।